হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কলাবতীর শক্তিশালের শেষ পর্ব নিয়ে। গল্প শুরু করার আগে আর একবার মনে করিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, এবং যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তাহলে শুরু করা যাক মতি নন্দীর লেখা কলাবতী সিরিজের কলাবতীর শক্তিশালের তৃতীয় এবং শেষ পর্ব। খাবারের বাক্স ও গ্যাস বেলুন, ঝামেলাবাজদের চমক। 3 দিনের প্ল্যাটিনাম জুবলি শুরু হয়েছিল মাথায় হলুদ ক্যাপ ও স্কুল ড্রেস পরা প্রায় 1000 ছাত্রীর পদযাত্রা দিয়ে। কাকুরগাছি থেকে দক্ষিণে ফুলবাগান ঘুরে পূবে কাদাপাড়া হয়ে বাইপাস ধরে উত্তর দিকে গিয়ে মানিকতলা মেন রোড ধরে পশ্চিমে এসে আবার কাকুরগাছিতে। এক সারি দিয়ে এই পদযাত্রার আগায় চিত্র বিচিত্র করা কলসি মাথায় নিয়ে সকাল 6টায় প্রথম হাঁটতে শুরু করে হেডমিস্ট্রেস মলয়া। প্রতি 10 মিনিট অন্তর মাথা বদল হয়। প্রোগ্রামে লেখা ছিল পূর্ণ মঙ্গল ঘট মস্তকে ধারণ করে শিক্ষিকাদের এলাকা প্রদক্ষিণ, কিন্তু ঘট বা কলসির আকার দেখে 4 জন শিক্ষিকা জানিয়ে দেয় তাদের ঘাড়ে স্পন্ডিলোসিস। পূর্ণ নয়, কলসিটা শূন্য করা হোক, কেউ টের পাবে না ওটা খালি না ভর্তি। কিন্তু 11 জন শিক্ষিকা এর তীব্র প্রতিবাদ করে বলে স্কুলের মঙ্গলের ব্যাপার এর সঙ্গে জড়িয়ে, মঙ্গল ঘট পূর্ণ রাখতেই হবে। ওই 4 জনকে বাদ দিয়ে আমরাই ঘট বইব। তাই হয় শেষ পর্যন্ত। 2 ঘন্টায় প্রায় 4 মাইল পথ পরিক্রমা করে এই পদযাত্রা। প্রসঙ্গত বলে রাখা ভালো, শেষ 45 মিনিট মঙ্গল ঘট বহন করেছিল গিরিবালা ঢালি। এই পদযাত্রার প্রধান বৈশিষ্ট্য ছিল আধ মিনিটের জন্য ট্রাফিক জ্যাম করেনি। এজন্য ট্রাফিক বিভাগের এসি ব্রততী বেদজ্ঞর সবিশেষ প্রশংসা করেন। শাড়ি দিয়ে যাওয়া মেয়েদের এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে ব্রততী মিছিলকে সরল রেখায় আনতে স্ট্রেট লাইনে হাঁটো বলে কাঁধে রুল দিয়ে টোকা মেরে মেরে ফুটপাতের দিকে সরিয়ে দেয়। পদযাত্রার আগায় যে 2টি মেয়ে স্কুলের নাম ও প্ল্যাটিনাম জয়ন্তী লেখা ব্যানার টান টান করে 2 ঘন্টা ধরে হেঁটেছে, ব্যানারটা তারা মুহূর্তের জন্য আলগা করে ঝুলিয়ে ফেলেনি। পদযাত্রা স্কুল থেকে শুরু করে শেষ মেয়েটি বেরিয়ে যাওয়ার 2 মিনিটের মধ্যে স্কুল বাড়ির পিছনে ছোট্ট ফাঁকা জমিতে খাটানো শামিয়ানার নিচে প্রমোটর শিবশঙ্কর হালদারের ক্যাটারার শ্যালকের তত্ত্বাবধানে দরবেশ তৈরি এবং লুচির জন্য ময়দা মাখার কাজ শুরু হয়। আর আলুর দমের জন্য আলু সিদ্ধ করতে বড় একটা গ্যাসের বার্নারে কড়াই বসে যায়। শিবশঙ্কর 3 দিন আগে স্কুলে এসে মলয়াকে বলে যায়, প্ল্যাটিনাম জুবিলি তো বছর বছর হয় না, জীবনে একবারই হয়। মেয়েরা একটু মিষ্টিমুখ করবে না? এই কটা তো মেয়ে, কত আর খরচ হবে? 10,000, 15,000। আপনাদের 1 পয়সাও দিতে হবে না। আমার মেয়ে পুতুল তার বন্ধুদের দিদিমণিদের খাওয়াবে। মা অভয়ার কৃপায় পুতুলের বাবার এটুকু খরচ করার ক্ষমতা আছে। মলয়া বলেছিল, কিন্তু খাবারের বাক্সগুলো। তাকে থামিয়ে দিয়ে শিবশঙ্কর বলে উঠেছিল, পরিবেশ দূষণ ভেবে রেখেছি, 2টো ড্রাম থাকবে, মেয়েরা খেয়ে ড্রামে বাক্স ফেলবে, আমার লোক সেগুলো কর্পোরেশনের জঞ্জালের ভ্যাটে ফেলে দিয়ে আসবে। ব্যাস, দূষণের ঝামেলা আর থাকবে না। হাঁপ ছেড়েছিল মলয়া। তার ভয় ছিল দূষণ নিয়ে বলরাম দত্ত আবার আন্দোলন না পাকায়। পুতুলের বাবা যে চমকটা মলয়াকে দিয়েছিল, প্রায় সেরকমই চমক পেল মিশিরজি। জয়ন্তী পদযাত্রা শুরু হতেই স্কুল ফাঁকা। পাহারা দিতে রয়ে যায় চতুরানন মিশির, দারোয়ান ভোলা দাস আর ঝাড়ুদার গণেশ। হেড ক্লার্ক বৃন্দাবনবাবু ভিএনের কাছাকাছি টুলে বসে। বিশাল স্কুল কম্পাউন্ডের একদিকে প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ শেষ। প্লাস্টিকের বেত লাগানো লোহার চেয়ার এসে গেছে, আর সেই সঙ্গে লম্বা লম্বা 3টি সোফা। হলুদ আর খয়েরি কাপড়ে প্যান্ডেল মোড়ার কাজ চলছে।
মঞ্চে জয়দেব পর্দার খোলা বন্ধ পরীক্ষায় এবং হনুমানকে উড়িয়ে আনার ব্যবস্থায় নিযুক্ত। ইলেকট্রিকের তার বিছানো কালই শেষ হয়েছে। টিউব এবং বাল্বের ফিটিংস এবার লাগানো হবে। মিশিজি দাঁড়িয়েছিল লোহার ফটকে। একটা আপাদমস্তক ঢাকা মোটর ভ্যান তার সামনে এসে দাঁড়ায়। ভ্যান থেকে একটি লোক নেমে এসে তাকে জিজ্ঞেস করে, এটা কি কাকুরগাছি উচ্চ বালিকা স্কুল? মিশিজি বিরক্ত মুখে আঙুল তুলে ফটকের ওপরে সাইনবোর্ডটা দেখিয়ে বলে, বাংলাতেই তো লেখা, পড়তে পারেন না? লোকটি মিশিরের কথায় কান না দিয়ে বলে, মলয়া মুখার্জিকে। এই চালানে সই করতে হবে, মাল আছে, নামিয়ে কোথায় রাখবো? মিশির এতগুলো কথা মাথায় সাজিয়ে নিতে কয়েক সেকেন্ড সময় নিল। তারপর বলল, মলয়া মুখার্জি এখানে বর্দি। তিনি এখন জলুস নিয়ে বেরিয়েছেন। 3-4 ঘন্টা তো লাগবেই ফিরে আসতে। কি মাল আছে? আমি সই করে নিয়ে নিলে হবে? আপনি এখানে কি করেন? আমি বর্দির খাস বেয়ারা। মিশিজির স্বর গম্ভীর ও নম্র, নিজের গুরুত্ব বোঝাতে। লোকটি ইতস্তত করে বলল, এখানে স্কুলের মাস্টার টাস্টার কেউ আছে? মিশির আবার বিরক্ত হয়ে বলল, মাস্টার কোথায় পাবেন? সব দিদিমণি। হেড ক্লার্ক বৃন্দাবনবাবু আছেন, চলবে? চলবে, ডেকে আনুন, খুব জরুরি দরকার। মিশির ডেকে আনলো বৃন্দাবনকে। ততক্ষণে ভ্যানটা ভিতরে ঢুকে স্কুলের কোলাপসিবল গেটের সামনে দাঁড়িয়েছে। লোকটি বলল, মলয়া মুখার্জি অর্ডার দিয়েছিলেন সকাল 7টার মধ্যে মাল রেডি করে ডেলিভারি দিতে। দেখুন, 7টার আগেই নিয়ে এসেছি। লোকটি চালানের আসল ও কপি দুটো ছাপা বিল বুক পকেট থেকে বের করে বিস্মিত বৃন্দাবনের হাতে দিয়ে বলল, সই করে দিন, আর মাল কোথায় নামিয়ে রাখবো সেই ঘরটা একটু দেখিয়ে দিন। বৃন্দাবন চালানে চোখ বুলিয়ে দেখল ওপরে লেখা ইউনিক এন্টারপ্রাইজ, জেনারেল অর্ডার সাপ্লায়ার্স। হতভম্ব স্বরে বলল, 375টা গ্যাস বেলুন কে আনতে বলল? লোকটি বলল, মলয়া মুখার্জি অর্ডার দিয়েছেন, 3000 টাকা আগাম পেমেন্টও করে দিয়েছেন। 5টা করে একটা বাঞ্চে, 75টা বাঞ্চ। 25টার বেশি এই ভ্যানে ধরল না, বাকি 50টা দুবারে এনে দিচ্ছি। খুব কাছেই বেলেঘাটায় আমাদের অফিস, যাব আর আসবো। কি যে ঝামেলার কাজ, হাত ফসকালেই উড়ে যাবে, একটু তাড়াতাড়ি করুন। চালানে সই করে আসলটা ফিরিয়ে দিয়ে বৃন্দাবন কৌতূহলী হয়ে বলল, দরজাটা খুলুন তো একবার দেখি। দেখুন আর ঠিকঠাক গুনে নেবেন, এখানে 25টা বাঞ্চে 125 বেলুন আছে। লোকটি ভ্যানের পিছনে দুটি পাল্লা সন্তর্পণে খুলে দেখালো। লাল, হলুদ, সবুজ, সাদা ও নীল 5 রঙের বেলুন নিয়ে সুতোয় বাঁধা একটি তোড়া। দিঘিতে পদ্ম ফুল বাতাসে যেমন হেলে দোলে, তেমনি গ্যাস বেলুনের তোড়াগুলো ভ্যানের মধ্যে ভাসছে, দুলছে। একটা ঘর দিন, সেখানে বেলুনগুলো ছেড়ে দেব। বৃন্দাবন তাকালো মিশিরের দিকে। মিশির বলল, 5B2-তে ছেড়ে দিক। লোকটি, মিশির ও বৃন্দাবন দুহাতে দুটো করে বেলুনের তোড়া ধরে ভ্যান থেকে বেলুনগুলো নিয়ে গেল 5B2-তে। ছেড়ে দেওয়া মাত্র সেগুলো বুদবুদের মতো উঠে ঘরের সিলিংয়ে ঠেকে রইল। আধ ঘন্টার মধ্যেই বাকি 50টা তোড়া এসে গেল। ঘরের দরজায় তালা দিয়ে চাবিটা পকেটে রেখে বৃন্দাবন বলল, 75টা তোড়া মানে 75 বছর। দেখছো মিশির, বেলুনগুলোর গায়ে আমাদের স্কুলের নাম আর প্ল্যাটিনাম জয়ন্তী লেখা আছে। আইডিয়া আছে বটে বদ্দির। মিশির বলল, এগুলো আকাশে ছাড়া হলে যাবে কোথায়? বৃন্দাবন বলল, যেদিকে হাওয়া দেবে সেদিকে যাবে। এখন পূব দিকে হাওয়া দিচ্ছে, যাবে সল্ট লেকে। ঘট মাথায় ফটক দিয়ে প্রথম ঢুকল গিরিবালা, তার পিছনে ব্যানার ধরে দুটি মেয়ে। ব্রততীর নির্দেশে স্কুল কম্পাউন্ডে পূর্ব নির্ধারিত ছক অনুযায়ী 5 সারিতে দাঁড়ালো মেয়েরা। প্রতি সারির মাথায় একটি টেবিল, ঝুড়িতে করে খাবারের বাক্স এনে তার উপর থাক দিয়ে রাখা হচ্ছে। ভোরে উঠে স্কুলে এসে 4 মাইল হেঁটে মেয়েদের পেটের মধ্যে আগুন জ্বলছে। মঙ্গল কলস মাথায় নিয়ে গিরিবালা সেটা কোথায় নামিয়ে রাখবে বুঝতে পারছে না। আরতি ঘটককে সামনে পেয়ে জিজ্ঞেস করল, আরতিদি, কলসিটা কোথায় রাখবো? যেখানে সেখানে তো রাখা ঠিক হবে না। আরতি এদিক ওদিক তাকিয়ে পড়ল, তাই তো,
তারপর দৌড়ে গিয়ে অন্নপূর্ণা পাইনকে ধরল। কলসিটা কোথায় রাখা যায় বলো তো অন্নপূর্ণাদি? অন্নপূর্ণা বলল, ব্রততিদি গিরিকে বলে দেয়নি কোথায় রাখতে হবে? আরতি বলল, গিরি তো জিজ্ঞেস করলো কোথায় রাখবে, আমি বলি কি আমাদের টিচার্স রুমে এখন রাখুক। সেই সময় বৃন্দাবন মলয়ার হাতে বেলুনের চালানটা তুলে দিয়ে বলল, আগে বলেননি? সারপ্রাইজটা কিন্তু দারুণ দিলেন। অবাক মলয়ার ভ্রু চালানে চোখ রেখেই কুঁচকে উঠল। এটা কি? আমি গ্যাস বেলুনের অর্ডার দিয়েছি? ভ্রুর সঙ্গে কপালে বিস্ময়ের কুঞ্চন ফুটল। দিয়েছেন কি, মাল এসেও গেছে, আসুন দেখে যান। মলয়াকে নিয়ে বৃন্দাবন 5B2 ঘরের তালা খুলে দরজার একটা পাল্লা সবেমাত্র টেনেছে। বেলুনের একটা তোড়া বেরিয়ে এলো। বৃন্দাবন হাই হাই করে উঠে সেটা দু হাতে ধরতেই একটা বেলুন ফেটে গেল। তোড়াটাকে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকিয়ে দ্রুত দরজা বন্ধ করে দিয়ে বৃন্দাবন বলল, জানলা দিয়ে দেখুন। জানলায় গিয়ে মলয়া ঘরের দিকে তাকিয়ে দেখল নানান রঙের বেলুন। ওপরে ওঠার জন্য বেঞ্চ ও ডেস্কের ওপর একে অপরের ঘাড়ে চেপে অপেক্ষা করছে। বেলুন ফাটার আওয়াজে কৌতূহলী হয়ে অসীমা, অন্নপূর্ণা এবং পাশের টিচার্স রুম থেকে গিরিবালা এসে হাজির। জানলা দিয়ে ঘরের মধ্যে তারা তাকালো। বৃন্দাবনের আঙুলের নির্দেশ অনুসরণ করে এবং একই সঙ্গে ওম মা বলে উঠল। বৃন্দাবন বলল, ওম মা কি বলছেন? এগুলো ওড়াতে হবে, মেয়েদের ডেকে আনুন। 75টা তোড়া, এক একটায় 5টা করে, তার মানে 375। এইমাত্র একটা ফেটে গেল, এখন 374। এসব কার কল্যাণে বলুন তো? বৃন্দাবন ঠোঁট আকর্ণ টেনে ধরে মলয়ের দিকে তাকালো এবং বলল, আমাদের স্কুলের নাম আকাশে উড়ে উড়ে ঘুরে বেড়াবে, দূর দূরান্তের কত লোক জানবে। জানবে যখন গ্যাস ফুরিয়ে মাটিতে নেমে আসবে, অসীমা বলল। গ্যাস সবারই একদিন না একদিন ফুরোয়, তাই বলে কি বেলুন ওড়ার আনন্দ করবে না? অন্নপূর্ণা হালকা স্বরে কথাটা বলে মেয়েদের খবর দিতে গেল। ব্রততীর তত্ত্বাবধানে খাবারের বাক্স 5টি টেবিল থেকে দেওয়া শুরু হয়ে গেছে। অন্নপূর্ণা ছুটে এসে চেঁচিয়ে উঠল, বেলুন বেলুন, বড়দি বেলুন এনেছেন ওড়াবার জন্য। যারা বেলুন ওড়াতে চাও তারা 5B2-তে চলে এসো। অন্নপূর্ণার কথা শেষ হতে না হতেই লাইন ছেড়ে হুড়মুড় করে মেয়েরা ছুটে গেল স্কুল বাড়ির দিকে। ব্রততী বিরক্ত স্বরে অন্নপূর্ণাকে বলল, আগে আমাকে বলবে তো, তা নয় সর্দারি করে নিজে বললে। দেখো তো একটা ক্যাওস তৈরি করে দিলে। 5B2-র দরজায় হুড়োহুড়ি পড়ে গেছে। বৃন্দাবন দরজার একটা পাল্লা ফাঁক করে হাত গলিয়ে একটা তোড়ার সুতো ধরে বেলুন টেনে বের করে সামনে যে মেয়েকে পাচ্ছে তার হাতে ধরিয়ে দিচ্ছে। মেয়েটি উঁচু করে তোড়াটি ধরে ছুটে গেল কম্পাউন্ডে। সেখানে ব্রততী তাকে পাকড়াও করল। এই এই, এখন বেলুন ছাড়বে না, আগে লাইন করে দাঁড়াও, সবাই একসঙ্গে মিলে ছাড়বে। 75টি মেয়ের হাতে বেলুন দেওয়ার কাজ যখন চলছে, মলয়া তখন বিধ্বস্ত অবস্থায় তার খাস কামরায় মাথায় হাত দিয়ে বসে। হাত ব্যাগের মধ্যে রাখা সেলফোনটা বেজে উঠতে সে ক্লান্ত হাতে ব্যাগ থেকে বের করে কানে ধরে বলল, হ্যালো, কে বলছেন? ঝামেলাবাজ বলছি, লাগছে কেমন? আন্দাজ ঠিকই করেছিলুম, সিঙ্গি না হলে আমাকে এম্বারেস করার মতো বুদ্ধি আর কার মাথা থেকে বেরোবে? এম্বারেসড হয়েছে শুনে খুব আনন্দ হচ্ছে। 3000 টাকার চেক আজই পাঠিয়ে দেব। পাঠাতে হবে না, কালুর নাটকের দলবলকে একদিন পেট পুড়ে খাইয়ে দিও, এবং বলা বাহুল্য আমাকেও। হনুমানের গন্ধমাদন আনার পরিকল্পনা। জয়ন্তীর প্রথম 2 দিন ভালোই ভালোই কাটল। উদ্বোধন করেন জীবিত প্রবীণতম শিক্ষিকা মহামায়া মজুমদার, বয়স 85। রেকর্ড ঘেটে 60 বছর আগে স্কুলে প্রথম পড়াতে আসা মহামায়ার নামটা বের করে বৃন্দাবন। এখনও তিনি পেনশন তুলছেন। ডেকোরেটর প্রায় 4 ফুট লম্বা পিতলের একটা প্রদীপের ঝাড় দেয়, তাতে ছিল 100 প্রদীপ। 2টি ছাত্রী কুজো হয়ে যাওয়া মহামায়াকে দুদিক থেকে ধরে দাঁড়ায়।
75টি প্রদীপে তেল ও সলতে দেওয়া ছিল। মহামায়া কাপা কাপা হাতে মোমবাতি দিয়ে 2টি প্রদীপ জ্বালান। বাকি 73টা জ্বালায় স্কুলের প্রেসিডেন্ট, হেডমিস্ট্রেস ও অন্যান্য শিক্ষিকারা। এরপর বিজ্ঞান প্রদর্শনী ও চিত্র প্রদর্শনীর ফিতে কাটা হয়, বক্তৃতা দেওয়া হয়, লোকনৃত্য দেখায় স্কুলের মেয়েরা। সবশেষে হয় ম্যাজিক শো। দ্বিতীয় দিন দুপুরে প্যান্ডেল ফাঁকা। তখন পর্দা টেনে স্টেজে ফুল রিহার্সাল দিল কলাবতী তার নাটকের। হাঁটুর নিচে ঢলঢল করা লাল ফুলছাপ দেওয়া বারমুডা আর কালো ফুল হাতা গেঞ্জি পরে এবং লোহার তার বাঁকিয়ে তাতে খড় ও কাপড়ের হলুদ পাড় জড়িয়ে তৈরি করা ল্যাজ কোমরে বেঁধে রুক্মিণী হনুমানের মুখোশ লাগিয়ে চুল মাথার ওপর ঝুঁটি করে বেঁধে স্টেজের ওপর দাপিয়ে যেভাবে হাঁটা চলা করলো তাতে জয়দেব পর্যন্ত মুগ্ধ হয়ে বলতে বাধ্য হয়, আসল হনুমানও হার মেনে যাবে এর কাছে। সব হাততালি তো এই মেয়েটাই নিয়ে নেবে। কি সাহসী! রুক্মিণী সমুদ্র লঙ্ঘনের লাফটা 3বার করে দেখালো। স্টেজের এক প্রান্ত থেকে জয় শ্রীরাম বলে চিৎকার করে দুর্দার শব্দে যখন ছুটল, ল্যাজটা তখন উপর নিচ করছিল স্প্রিংয়ের মতো। দুহাত তুলে খড়ি টানা একটা জায়গায় পৌঁছেই টেক অফ করে। অপর প্রান্তে উইংয়ের বাইরে জমিতে গোটা 10 পেল্লায় তাকিয়া সাজিয়ে রাখা। তাছাড়াও সতর্কতা হিসেবে একটা মোটা চাদরের 2টি প্রান্ত তাকিয়াগুলোর হাত 3 উপরে শক্ত করে ধরে থাকে কলাবতী ও জয়দেব। হনুমানের পড়ার প্রথম ধাক্কাটা নিল ওই ধরে থাকা চাদরটা। তারপর সে চাদর সমেত পড়ল তাকিয়ার ওপর। রুক্মিণীর 3টি লাফই নিখুঁত হলো, তবে শেষ লাফটা দিতে পায়ের চাপটা একটু জোরেই দেয়। স্টেজের কাঠটা তাইতে মচ করে উঠেছিল। দারুণ খুশি জয়দেব। হনুমানের ল্যাজের পাটের পুচ্ছটিতে হাত বুলিয়ে বলল, ল্যাজটা কে তৈরি করে দিয়েছে? বাবা, গর্বিত স্বরে বলল রুক্মিণী। মা পরশু এই প্যান্টটা কিনে দিয়েছে। বলল এখনকার হনুমানরা এরকম প্যান্ট পরে। জামাটা দাদার, মানিয়েছে না? জয়দেবের কাছে কলাবতী জানতে চায় হনুমানের গন্ধমাদন নিয়ে উড়ে যাওয়ার ব্যাপারটা কত দূর। জয়দেব বলল, তারের ওপর যে রোলারটা থাকবে সেটা আজ বিকেলে পাবো। উইংয়ের বাইরে থেকে দড়ি ধরে টানলে রোলার থেকে ঝোলা হনুমান দাড়িপাল্লার মতো একটা তক্তায় ঝুলতে ঝুলতে সরসর করে এদিক থেকে ওদিকে যাবে। কিন্তু ওকে তো মাটিতে নামতে হবে, নাকি ঝুলেই থাকবে? কলাবতী তার সংশয় জানিয়ে দিল। জয়দেব দুহাত তুলে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, ব্যস্ত হবার কিছু নেই। ঝুলে থাকবে কেন? আস্তে আস্তে হনুমানকে মাটিতে নামিয়ে দেওয়া হবে ওই দড়িটা আলগা করে। অডিয়েন্স যাতে তার দেখতে না পায় সেজন্য স্টেজের ওপর থেকে এক হাত একটা কালো কাপড় এধার থেকে ওধার ঝোলাবার ব্যবস্থা করতে হবে। আজকে প্রোগ্রাম শেষ হওয়ার পর তারটা খাটিয়ে দেব, রোলার লাগিয়ে দেব, ট্রায়ালও কমপ্লিট করব। দ্বিতীয় দিনের অনুষ্ঠান শেষ হলো চার্লি চ্যাপলিনের গোল্ড রাশ দেখিয়ে। দেখল প্রায় 1000 ছাত্রী, অভিভাবক এবং পাড়ার লোকেরা। দেখে সবাই খুশি। দারুণ মজার তো বটেই, তাছাড়া ইংরেজি কথা বোঝারও ঝামেলা ছিল না। ছবিটা নির্বাক। তৃতীয় দিনে বলরাম দত্তর দূষণ এবং ছাত্রীদের কর্তব্য নামে বক্তৃতা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। 5 মিনিট পর মণ্ডপে ফিসফাস শুরু হয়। তারপর বেশ জোরেই কথাবার্তা এবং গল্পগুজব চলতে থাকে। ছোট মেয়েরা যখন ছোটাছুটি করে খেলতে শুরু করলো, ব্রততী আর থাকতে না পেরে শ্রোতাদের ধমক দিয়ে মাইক টেনে নিয়ে বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে মাননীয় বলরাম দত্ত মহাশয় বলছেন, যে বিষয়টা আমাদের জীবন মরণের সঙ্গে সম্পর্কিত। আর আপনারা কিনা তা না শুনে গোলমাল করছেন। চুপ করে বসে শুনুন, নয়তো চুপচাপ চলে যান। আগুনে ঘি পড়ল। এক ছাত্রীর বাবা দাঁড়িয়ে উঠে বললেন, আমরা এখানে জয়ন্তী দেখতে এসেছি, উৎসবের আবহাওয়া চাই। উনি আবহাওয়া দূষণ ঘটাচ্ছেন, কোথায় কি বলতে হয় জানেন না। ব্যাস শুরু হয়ে গেল ভদ্রলোককে সমর্থন করে হই হই।
সামনের সোফায় বিশিষ্টজনের সঙ্গে বসেছিল মলয়া, রাজশেখর, পলাশবরণ, রাজ্য শিক্ষা সচিব, প্রধান স্কুল পরিদর্শক সহ 3জন কমিটি মেম্বার। হইটা যখন রই রই হওয়ার দিকে, তখন মলয়া সোফা থেকে উঠে দ্রুত স্টেজের পিছনে চলে যায়। পর্দার দড়ি হাতে দাঁড়িয়ে আরতি ঘটক। মলয়া ব্যস্ত হয়ে বলল, টানো, দড়ি টানো, পর্দা টানো। আরতি দুহাতে ঘড়ির সুতো টানার মতো দড়ি টেনে স্টেজ পর্দা দিয়ে আড়াল করে দিল। স্টেজে তখন মুখ লাল করে দাঁড়িয়ে বলরাম, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। মলয়া বলল, ব্রতদিদি, পাবলিককে বেরিয়ে যেতে বলা উচিত হয়নি। বলরাম গর্জন করে উঠল, 100 বার উচিত হয়েছে। উইংয়ের পাশে দাঁড়ানো অসীমা মন্তব্য করল, জানি ঝামেলা একটা পাকাবেই। মাইকে মলয়া ঘোষণা করল, শারীরিক অসুস্থতার কারণে বলরামবাবু তার বক্তব্য শেষ করতে পারলেন না, এজন্য আমরা দুঃখিত। মণ্ডপে বু ধ্বনি উঠল। আমাদের পরবর্তী অনুষ্ঠান যোগব্যায়াম ও সঙ্গীত সহ গণব্যায়াম প্রদর্শন এখনই শুরু হবে। পরিচালনায় প্রখ্যাত গণসঙ্গীত গায়ক অরুণাচল সেনগুপ্ত এবং নেতাজি যোগব্যায়াম শিবির। যোগব্যায়াম ও সঙ্গীতে অংশগ্রহণকারী সবাই আমাদের স্কুলেরই মেয়ে। আবহ সুর রচনায় যারা বাজনা বাজাবেন তারাও আমাদের স্কুলের। অনুগ্রহ করে আপনারা কয়েক মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করুন। ধন্যবাদ। স্টেজ থেকে বেরিয়ে মলয়া এলো কাপড় ঘিরে তৈরি সাজঘরে। তাকে দেখেই মেয়েরা কিচির মিচির বন্ধ করে তটস্থ। ব্যায়ামের 10-12টি, বাজনার গুটি 10, নাটকের অন্তত 15টি মেয়ে মিলে সাজঘরে পা ফেলার জায়গা নেই। সেই সঙ্গে বেহালা, কেটল ড্রাম, সেতার, ঢোল, তবলা, গিটার, হাতে বাঁশি, বিউগল, ঝাঁঝর নিয়ে অপেক্ষামানদের পাশে মেকআপের বাক্স এবং বাচ্চাদের একটা ট্রাইসাইকেল। সব রেডি? মলয়া গলা তুলে বলল। অরুণাচলবাবু, শেফালি, পূর্বা, স্বাগতা, ধূপছায়া, কলাবতী তৈরি? মাইকম্যান, লাইটম্যানদের দেখুন জয়দেববাবু, তাহলে পর্দা সরাতে বলি। মলয়া আরতির দিকে তাকাতেই সে দড়ি টানতে শুরু করল। পর্দা সরে যেতেই বেজে উঠল ভৈরবী রাগ সেতারে ও বাঁশিতে। সুইমিং কস্টিউমের মতো পোশাক পরা 6টি মেয়ে প্রায় কুচকাওয়াজ করে স্টেজে এলো কেটল ড্রাম ও বিউগল ধ্বনি সহকারে। নেপথ্য থেকে প্রণতির হাতে আসনের নাম লেখা ফর্দ। গলা ভেসে এলো, এখন শুরু হচ্ছে যোগাসন প্রদর্শন। প্রথমে হলাসন। মেয়েরা একের পর এক হলাসন, ভুজঙ্গাসন, শশাঙ্গাসন, মৎস্যাসন ইত্যাদি 12টি আসন দেখালো। প্রত্যেকটি শেষে পেল হাততালি। ওরা বেরিয়ে যাওয়ার পর ঊর্ধ্ব গগনে বাজে মাদল। নেপথ্য থেকে অরুণাচল সহ 3জন ছাত্রী গেয়ে উঠল। ছুটে স্টেজে ঢুকল জনা 10 মেয়ে। স্টেজের এ প্রান্ত ও প্রান্ত ছোটোছুটি করে তারা ভল্টের এমন কসরত দেখাতে শুরু করলো যে স্টেজের কাঠ মচ মচ করে উঠল। সকালে রুক্মিণী যেখানে লাফ দিয়েছিল সেখানকার তক্তাটি ফেটে গিয়ে কোনো রকমে জোড়া লেগে রইল। ঊর্ধ্ব গগনের পর শুরু হলো ওঠো ভারত লক্ষ্মী। মেয়েরা শুরু করলো একের কাঁধে আর একজন উঠে পিরামিড গড়া, মন্দির গড়া। বলা ছিল যতক্ষণ গান চলবে ততক্ষণ তারা কাঁধে চড়ে থাকবে। কিন্তু অরুণাচলের গান আর শেষ হয় না। একবার শেষ হতেই আবার প্রথম থেকে শুরু করলো। কাঁধে চড়া মেয়েরা টলমল করতে শুরু করলো। যাদের কাঁধে উঠেছে তাদের মুখ লাল হয়ে উঠছে। তখন দর্শকদের মধ্যে থেকে একজন চেঁচিয়ে উঠল, মেয়েগুলো যে পড়ে যাবে, গানটা থামান। সঙ্গে সঙ্গে 10-15টি গলা চিৎকার করে উঠল, থামান, গান থামান। গান থামিয়ে গণসঙ্গীত গায়ক ভয়ে ভয়ে জানতে চাইল, চেয়ারগুলো কিসের? লোহার, প্রণতি জানালো। মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে সামনে মাথা ঝুঁকিয়ে দর্শকদের অভিবাদন জানাবার সঙ্গে সঙ্গে আরতির দড়ি টানল। প্রচুর হাততালির মধ্যেই প্রণতির ঘোষণা ভেসে এলো, আমাদের প্ল্যাটিনাম জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠান একটি নাটিকা
এবার অভিনীত হবে। রাবণের শক্তিশাল। রচনা ও পরিচালনায় আমাদেরই ছাত্রী কলাবতী সিংহ। তাকে সহযোগিতা করেছে ধূপছায়া নাগ। মঞ্চাধ্যক্ষ জয়দেব পাল। আলোক সম্পাতে ঋত্বিক কুমার। আবহ সঙ্গীতে প্রণতি হালদার। এখন শুরু হচ্ছে জয়ন্তীর শেষ অনুষ্ঠান রাবণের শক্তিশাল। ঘোষণা শেষ হতেই লাউডস্পিকারে শোনা গেল ঐকতান। অসীমা দৌড়ে গিয়ে লাউডস্পিকারের শব্দ নিয়ন্ত্রককে বলে এলো, কমান 65 ডেসিবেলের নিচে রাখুন, নয়তো ঝামেলা বেঁধে যাবে। সোফায় মলয়া পাশে বসা রাজশেখরকে বলল, জ্যাঠামশাই, এতকাল লক্ষণের শক্তিশাল কথাটাই তো শুনে এসেছি, রাবণের শক্তিশাল আবার কি? শক্তিশালটা কার? রাবণেরই তো। ময়দানব ওটা তৈরি করে জামাই রাবণকে যৌতুক দিয়েছিল। রাজশেখরের কথা শেষ হওয়া মাত্র ঝপ করে মণ্ডপের আলো নিভে গেল, আর ধীরে ধীরে মঞ্চের পর্দা সরে যেতে লাগলো। প্রায় 1000 জোড়া চোখ তাকিয়ে রইল মঞ্চের দিকে উদ্গ্রীব হয়ে। শুরু হলো রাবণের শক্তিশাল। সন্ধ্যাকাল। মঞ্চ প্রায় অন্ধকার। মঞ্চের মাঝামাঝি থলিতে মাথা রেখে আড়াআড়ি হাত পা ছড়িয়ে শুয়ে আছে একটা লোক। ছোলা ভাজা মুখে ফেলতে ফেলতে জিন্সের প্যান্ট আর ঢলঢলে শার্ট পরা, কাকের বাসার মতো চুল মাথায়, পাতলা চেহারার এক যুবক প্রবেশ করল। এধার ওধার তাকিয়ে স্বগতোক্তি করল, এ কোথায় এলুম রে বাবা, চারিদিকে জঙ্গল, ভর সন্ধেবেলা ভূত ট্রুত বেরোবে না তো? ট্রেকারওয়ালাকে বললুম কিষ্কিন্দা যাব, বেটা এই জঙ্গলে নামিয়ে দিয়ে বলল এটাই কিষ্কিন্দা। বলতে বলতে যুবকটি কয়েক পা গিয়েই শুয়ে থাকা লোকটির পায়ে ঠোক্কর খেল। ভয়ে চমকে উঠে, ওরে বাবা, ভূত নাকি গো বলে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর নিচু হয়ে খুঁটিয়ে দেখল, বুঝল মানুষ। প্রচণ্ড রেগে ঘুমন্ত লোকটিকে লাথি মেরে সে বলল, এই বেটা ওঠ, সন্ধেবেলায় রাস্তার মধ্যেখানে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিস, আক্কেল সাক্কেল নেই? লোকটি উঠে বসে, মতো কেন, আমি তো কুম্ভকর্ণই। যুবক, কোন কুম্ভকর্ণ? রাবণের ভাই? কুম্ভকর্ণ, হ্যাঁ, বিভীষণের মেজদা, মেঘনাদের মেজ কাকা। যুবক, তোমার বাড়ি তো লঙ্কায়, এটা তো কিষ্কিন্দা, মাঝে সমুদ্র, এলে কি করে? কুম্ভকর্ণ, ইচ্ছে করে কি আর এসেছি? দাদা বলল তোর রাক্ষসে খাওয়ার খরচ জোগাড় করতে আমার ট্রেজারি ফাঁকা হয়ে যাচ্ছে, কত আর নোট ছাপিয়ে সামাল দেব, এখনো 33টা সোনার বাড়ি তৈরি করা বাকি। এই বলে দাদা পুষ্পক রথে চাপিয়ে আমাকে এখানে এনে নাবিয়ে দিয়ে বলল, তোলা আদায় করে খা। যুবক, আদায় হয়েছে? কুম্ভকর্ণ, আরে দূর, আমার তেমন লোকবল মানে শাগ রেদ নেই, পিছনে পার্টিও নেই, কেউ আমায় ভয় পায় না, তবে চেনে না তো আমি কে। একদিন টপা টপ বানরগুলোকে ধরে ধরে যখন মুখে ফেলবো তখন বুঝবে কুম্ভকর্ণ কি জিনিস। তা বাপু, তুমি কে? যুবক, আমি ঘটোৎকচ, তোমার ত্রেতার পরের দাপর যুগের মানুষ, তোমার চেয়ে মডার্ন। ভীম আমার বাবা, হিড়িম্বা আমার মা, আমিও তোমার মতো রাক্ষস। হাত বাড়িয়ে দিল। কুম্ভকর্ণ হাত ধরে ঝাঁকালো। কুম্ভকর্ণ, রাক্ষস সব যুগেই আছে। ঘটোৎকচ, দেখবে কলি যুগেও থাকবে। কুম্ভ, আমি তো শুনেছি তোমার দাদা 2 যোজন লম্বা আর 1 যোজন চওড়া একটা ঘর বানিয়ে দিয়েছিল তোমার ঘুমোবার জন্য। অভিধানে বলছে যোজন মানে 4 ক্রোশ, 1 ক্রোশ মানে 8000 হাত, 2 মাইলের বেশি। 2 যোজন মানে যা দাঁড়ায়, তোমার গতরটা তো দেখছি তেমন নয়। কুম্ভকর্ণ, আরে দূর, ওই মহাকাব্যওয়ালাদের কাজই তিলকে তাল করে দেখানো, ফুলিয়ে ফাঁপিয়ে না দেখালে ওদের পেটের ভাত হজম হয় না। তা বাপু ঘটোৎ, তুমি এই অবেলায় যাচ্ছিলে কোথা? ঘটোৎকচ, কাগজে বিজ্ঞাপন দেখোনি? অত ঘুমোলে আর দেখবেই বা কি করে? সুগ্রীব সৈন্য রিক্রুট করবে, তোমার দাদার সঙ্গে যুদ্ধ করবে রাম, আর চুক্তি অনুযায়ী সুগ্রীব রামকে সৈন্য সাপ্লাই দেবে। আজ রাত থেকেই লাইনে দাঁড়াতে হবে।
কুম্ভকর্ণ: কেন মিছিমিছি বেঘোরে প্রাণটা দেবে ভাই? তার চেয়ে অন্য কোথাও চেষ্টা করো। তুমি পশ্চিমবঙ্গে চলে যাও না কেন? সেখানে রোজগারের এত পথ আছে যে তুমি কোন পথটা নেবে ভাবতে ভাবতে দিশেহারা হয়ে যাবে। ঘটোৎকচ: দু একটা পথ বাতলে দাও তো ভাই। লোকে হিড়িম্বা রাক্ষসের ছেলে, জঙ্গলি, এই সব বলে এমন ঘেন্না করে যে সহ্য করা যায় না। কুম্ভকর্ণ: তুমি পুকুর বোঝানোর কাজ শুরু করো, ঠিকা নাও আর পুকুর ভরাট করো। কেউ কিচ্ছু তোমায় বলবে না, প্রমোটার সব সামলে দেবে। আর প্রমোটার যদি খুঁজে না পাও তাহলে ডাক্তার হয়ে যাও। ডিগ্রি নেই, কিচ্ছু ভেবো না, কতগুলো ইংরেজি অক্ষর নামের পাশে সাইনবোর্ডে লাগিয়ে বসে যাও। কেউ টু শব্দটি করবে না। চুটিয়ে ডাক্তারি করে যাও গ্রামে, এমনকি শহরেও। ডাক্তার হতে ইচ্ছে না করলে মাস্টার হয়ে যাও, স্কুলে যেতেও হবে না। তুমি দু একটা চেয়েছিলে, আমি এক্ষুনি তিনটে বলে দিলুম। একটু ভাবতে সময় পেলে গোটা 15 পদ বলে দিতে পারতুম। নেপথ্যে বিউগাল ধ্বনি। কুম্ভকর্ণ ও ঘটোৎকচের সচকিত হয়ে স্থান ত্যাগ। সপার্ষদ রাম ও লক্ষণের প্রবেশ। পারিষদদের মালকোচা করে পরা ধুতি, হাফ শার্ট, পিঠে কাগজে লাল কালিতে লেখা সুগ্রীব, অঙ্গদ, জাম্বুবান ইত্যাদি নাম পিন দিয়ে সাটা। রাম উবু হয়ে বসে, ললাটে করাঘাত। সীতা, সীতা, হায় সীতা, তুমি বেঁচে আছো কি মরে গেছো জানি না। কেউ যদি একবার খবর এনে দিত সীতা ঠিকমতো খাচ্ছে ঘুমোচ্ছে কিনা, তাহলে আমি নিশ্চিন্ত হতুম। সুগ্রীব, সীতার খবর নিতে কাউকে পাঠাও না ভাই। এই সাগরটা লাফ দিয়ে পার হওয়া মানুষের কর্ম না, পারে শুধু বানরেরা। সুগ্রীব: আপনি কিচ্ছু ভাববেন না সীতাপতি, জানকী কোথায় আছেন সে খবর যখন পেয়ে গেছি আর ভাবনার কিছু নেই। আমি লোক পাঠাচ্ছি। লক্ষণ: লোক? সুগ্রীব: সরি, বানর পাঠাচ্ছি। বাবা অঙ্গদ, তোমার সাঙ্গপাঙ্গদের ডাকো তো। অঙ্গদ উইংয়ের কাছে গিয়ে ভিতর দিকে মুখ করে হাঁক দিল। এই, কারা আছিস? দৌড়ে আয়, রাজামশাই ডাকছেন। হনুমান সহ কয়েকজন বানর ছুটে স্টেজে ঢুকলো হুমড়ি খেতে খেতে। সুগ্রীব: তোমাদের লম্ফঝম্পের কেরামতি এবার দেখতে হবে। এই যে সাগর দেখছ, অপর প্রান্তের উইংয়ের দিকে হাত তুলে দেখালো। এই সাগর লাফিয়ে পার হয়ে লঙ্কায় যেতে হবে। সেখানে অশোক বনে সীতা জননী রয়েছেন, তার খবর আনতে হবে। তিনি ঠিকমতো খাচ্ছেন দাচ্ছেন কিনা, ঘুমটুম হচ্ছে কিনা, এগুলো জেনে আসবে। আর এখানকার খবর, রামচন্দ্রের খবর দিয়ে বলবে তিনি ভীষণ কান্নাকাটি করছেন, আপনার অদর্শনে চান করেন না, চুল আঁচড়ান না, কিচ্ছুটি মুখে দেন না। আর বলবে আপনাকে উদ্ধারের জন্য কিষ্কিন্ধার রাজা সুগ্রীব জোর কদমে কাজ শুরু করেছেন। সাগরের ওপর একটা ব্রিজ বানানোর জন্য টেন্ডার ডাকা হবে, আর সৈন্য রিক্রুটের কাজ এক্ষুনি শুরু হবে। প্রথম বানর: সাগরটা কত চওড়া রাজামশাই? সুগ্রীব: 100 যোজন। দ্বিতীয় বানর: ওরে বাবা, অতটা কি করে লাফাবো? 50 যোজন হলে চেষ্টা করতে পারি। তৃতীয় বানর: 70-70 হলে নয় লাফানো যায়। চতুর্থ বানর: সাগরের মাঝামাঝি যদি পাহাড় টাহাড় গোছের কিছু থাকতো তাহলে তার উপর প্রথম লাফ দিয়ে পড়ে আর এক লাফে লঙ্কায় পৌঁছনো যায়। জাম্বুবান: হনুমান চুপ কেন? মহাবীর তুমি। জানিয়া সীতার বার্তা ঈশ হনুমান, চিন্তিত রাম রে সব করো পরিত্রাণ। পৌরুষ প্রকাশ করো সাগর লঙ্ঘিয়া, শ্রীরামেতে তুষ্ট করো সীতা উদ্ধারিয়া। হনুমান: মন্ত্রীমশাই, সুরসুর দিয়ে কার্য উদ্ধার হয় না, আগে বলুন মাল করি কি ছাড়বেন। জাম্বুবান: 100টা মর্তমান কলা। হনুমান: ঠিক ঠিক দেবেন তো? মন্ত্রীর প্রতিশ্রুতি তো, না চালে বিশ্বাস নেই। জাম্বুবান: হ্যাঁ রে বাবা, দেব। হনুমান বৈঠক দিয়ে হাত পা ছুঁড়ে ওয়ার্ম আপ শুরু করলো।
ছোট ছোট লাফ দিয়ে স্টেজের ওপর ঘুরল। সেই সঙ্গে পাঁচালির সুরে বলতে লাগলো, সাগর ও যোজন শত দেখি খালি জুলি, শতবার পার হই আমি মহাবলী, উড়িয়া পড়িব গিয়া স্বর্ণলঙ্কা পুরী, শত্রু মারি উদ্ধারিব রামেরও সুন্দরী। চূড়ান্ত লাফ দেওয়ার আগে দৌড়বার জন্য হনুমান স্টেজের এক প্রান্তে কুজো হয়ে প্রস্তুত হলো। রাম, হনু, একবারটি শোনো। হনুমান কাছে এলো। রাম কাঁধের থলি থেকে মালার মতো গাঁথা পানপরাগের পাউচ বার করে তার হাতে দিল। সীতাকে দিও, রোজ ভাত খেয়ে একটা না খেলে অম্বল হয়ে যায় ওর। পাউচগুলো বারমুডার পকেটে রেখে হনুমান আবার প্রস্তুতি নিল। কুজো হয়ে সামনে পিছনে কয়েকবার দুলে হনুমান চিৎকার করে জয় শ্রীরামজি বলেই দুদ্দার বেগে স্টেজ কাঁপিয়ে ছুটে গিয়ে খড়ির দাগ টানা জায়গাটায় পৌঁছেই দুহাত তুলে ঝাঁপ দিল। উইংয়ের বাইরে জমির ওপর একটা চাদর টান টান করে জালের মতো ধরে দাঁড়িয়েছিল জয়দেব ও কলাবতী। হালকাভাবেই হনুমান পড়ল তাকিয়াগুলোর ওপর। কলাবতী উদ্বিগ্ন স্বরে বলল, রুকু, লাগেনি তো? হাততালিতে তখন ফেটে পড়ছে মণ্ডপ। মেয়েরা ওঠবোস করছে চেয়ারে, গলা ছেড়ে রুকু রুকু বলে চেঁচাচ্ছে। তারই মধ্যে রাজশেখর মলয়াকে বললেন, কালু লিখেছে কেমন বলো তো? অবশ্য শতু ব্রাশ আপ করে কিছুটা ঝালাই করে দিয়েছে। প্রত্যেকটা মেয়ে কিন্তু দারুণ অভিনয় করছে। ও যে এরকম ভাবতে পারে ধারণায় ছিল না। ওর গোটা টিমটাকে একদিন নেমন্তন্ন করে খাওয়াবো। মলয়া কথাটা বলে এধার ওধার তাকিয়ে কাকে যেন খুঁজল। তারপর বলল, উদ্বোধনের দিন যদি আসতেন, বেলুন ওড়ানো দেখলে আপনার ভালো লাগতো। ইতিমধ্যে মঞ্চে আবার আলো জ্বলে উঠেছে। বানরেরা চোখের ওপর কর রেখে বহু দূরে আকাশে মিলিয়ে যাওয়া হনুমানকে দেখছিল। প্রথম বানর, এতক্ষণে বোধহয় পৌঁছে গেছে, যা একখানা লম্ফ দিল। পাটাতনে খড়ির দাগ যেখানে কাটা, হনুমান সেখানে পায়ে ধাক্কা দেওয়ায় পেরেক খুলে গিয়ে পাটাতনটা ঝুলে পড়ে। অন্ধকার থাকায় সেটা কারো নজরে পড়েনি। সুগ্রীব, জাম্বুবান, আমাদের চিফ ইঞ্জিনিয়ারটা কে যেন, তাকে ডাকো তো। জাম্বুবান, বিশ্বকর্মার ছেলে নল, দারুণ রাস্তাঘাট বাঁধ বানায়। এক দিনে 20-25 জন পাকা রাস্তা তৈরি করে ফেলে, 11-12 দিন পর্যন্ত টিকে থাকে। সুগ্রীব, বটে বটে, এই তো দারুণ ইঞ্জিনিয়ার। 11-12 দিন বলো কি? আমি তো জানতাম 7.5 দিনের বেশি আমাদের রাস্তা টেকে না। নলকে ডাকো, ওকে এই সেতু বন্ধনের বরাতটা দেওয়া যাক। জাম্বুবান, রাজামশাই, আমাদের নিয়ম বড় কাজ টেন্ডার ডেকে দেওয়ার। সুগ্রীব, আরে রাখো তোমার নিয়ম, দেখছো না রামচন্দ্রজির কি অবস্থা? আর 7 দিনও টেকেন কিনা বলা যায় না। জরুরি ভিত্তিতে আমাদের কাজ করতে হবে। টেন্ডার ফেন্ডার কাজ শেষ হলে ডেকো, তখন যা পাশটাস করার করে দেব। যাও, জলদি যাও। জাম্বুবানের দ্রুত প্রস্থান। রামচন্দ্রজি, আপনি নিশ্চিন্ত থাকুন। হাজার হাজার বেকার বানর ছেলে সৈনিক হওয়ার জন্য গ্রাম থেকে ছুটে এসে 70 ঘন্টা আগে লাইন দিয়েছে, খবর পেলুম। সেতুটা করে ফেলছি, আর 2 দিন সময় দিন, কাজ শুরু করে দেব। তারপর সেতুর ওপর দিয়ে হাজার হাজার বানর সেনা গিয়ে দেখবেন কি লঙ্কা কাণ্ড তখন বাঁধিয়ে দেবে। জাম্বুবানের প্রবেশ, সঙ্গে নল, তার বগলে একটা ফাইল। জাম্বুবান, ধরে এনেছি রাজামশাই, সহজে কি আসতে চায়? ঠিকাদারদের সঙ্গে বৈঠক করছিল। সুগ্রীব, কিসের বৈঠক? নল, আগে গঙ্গোত্রীতে বন্যা, গ্রামকে গ্রাম জলে তলিয়ে যাচ্ছে, বোল্ডার ফেলতে হবে। ঠিকাদারেরা যে রেট দিচ্ছে তা মানা যায় না, তাই নিয়েই বৈঠক। সুগ্রীব, কি ঠিক হলো? নল, মেনে নিলুম, লোকে কাজ হচ্ছে দেখতে চায়, দেখাবার একটা ব্যবস্থা তো হলো। সুগ্রীব, খুব বুদ্ধিমান তো তুমি, তা এবার বুদ্ধি করে সেতুটা চটপট বেঁধে দাও। নল,
কি রকম সেতু চাইছেন? ফাইল খুলে সুগ্রীবকে দেখাতে লাগলো। এটা হলো সাসপেনশন ব্রিজ, আর এটা হলো ক্যান্ডিলিভার। সুগ্রীব, তোমার পেনশন টেনশন লিভার ফিভার ছাড়ো, বেশি সময় দিতে পারবো না। স্রেফ পরপর নৌকা সাজিয়ে তার উপর তক্তা পেতে দাও। নল, পল্টন ব্রিজ? 4 দিন সময় দিন, এমন জবরদস্ত সেতু বানিয়ে দেব অন্তত 1 মাস টিকবে। ততদিনে যুদ্ধটা শেষ হয়ে সীতা দেবীকে ওই সেতুর উপর দিয়েই ফিরিয়ে আনবেন রঘুনন্দনজি। নলের প্রস্থান। প্রবেশ করল বিভীষণ। বিভীষণ, এখানে রামচন্দ্র কে আছেন? রাম, আমি। আপনি কে? কি দরকার? বিভীষণ, আমি লঙ্কেশপতি দশাননের ছোট ভাই বিভীষণ, আপনার শ্রীচরণে আশ্রয় নিতে এসেছি। দাদা লাথি মেরে আমাকে একটা নৌকায় তুলে দেয়, ভাসতে ভাসতে এসে পড়লুম। আমাকে দয়া করুন রাঘব, সীতা উদ্ধারে আমি আপনাকে লঙ্কার সব সুলুক সন্ধান দেব। লক্ষণ, এ তো দেখছি ঘর শত্রু। দাদা, একে দরকার হবে, রেখে দাও। তা বাপু বিভীষণ, রাবণ তোমায় লাথি মারল কেন? বিভীষণ, দাদা তোলা আদায়ের জন্য কুম্ভকর্ণকে কিষ্কিন্ধায় পাঠাতে চাইল। আমি বললুম এটা অধর্ম, অন্যায় কাজ হবে। দাদা চটে গিয়ে লাথি মেরে বলল, তুই ধার্মিকদের সঙ্গে গিয়ে থাক, লঙ্কায় তোর স্থান হবে না। এক বানর সেনা বিভীষণের কোঁচা খুলে পকেট হাতড়ে সার্চ করা শুরু করলো। পকেট থেকে বেরোলো একটা পুড়িয়া। সেনাটি পুড়িয়াটি খুলে শুঁকে সেটা সুগ্রীবের হাতে দিল। সুগ্রীব, এটা কি বিভীষণ? মনে হচ্ছে নার্কোটিক্স। তুমি কি এইসব নেশার জিনিস শোকো, খাও? মাথায় ছোট ছোট কাগজের নৌকা নিয়ে সার দিয়ে বানরেরা স্টেজের একদিক থেকে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে গেল। স্টেজের পিছন দিক দিয়ে ঘুরে এসে আবার স্টেজে ঢুকল। জাম্বুবান, চোরাচালানদার হতে পারে। আমাদের সুকুমারমতি ছেলেদের নেশা ধরাতে হয়তো রাবণই এই ব্যাটাকে পাঠিয়েছে। একে জেলে রাখা উচিত। রাম, সুগ্রীব, বিভীষণ জেলে নয়, আমার সঙ্গে থাকবে। এই রকম লোকই আমার দরকার। নলের প্রবেশ। নল, আমার কাজ কমপ্লিট, এবার সৈন্য টৈন্য নিয়ে লঙ্কায় চলুন। রাম অবাক হয়ে, সে কি, এর মধ্যেই হয়ে গেল সেতু? নল আরও অবাক হয়ে, এতে অবাক হওয়ার কি আছে? জরুরি ভিত্তিতে কাজ না? কাঠগুলো অবশ্য কাঁচা, বেশ নরম, একটু পা টিপে টিপে যেতে হবে। খাওয়া দাওয়াটা এবার সেরে ফেলুন, তারপর একটা দিবানিদ্রা দিয়ে ঝরঝরে হয়ে লঙ্কা জয় করতে বেরিয়ে পড়া যাবে। সকলের প্রস্থান। কুম্ভকর্ণ এবং ঘটোৎকচের প্রবেশ। কুম্ভকর্ণ, ঘটোৎ, কি হলো, ল্যাংড়াচ্ছ কেন? ঘটোৎকচ, আর বলো না কুম্ভ, হাজার হাজার মরিয়া বেকার ছেলে এমন হুড়োহুড়ি শুরু করলো যে জাম্বুবানের পুলিশ লাইন সামলাতে লাঠি চালালো। লাইন ছত্রভঙ্গ, পায়ে লাঠি, পিঠে লাঠি, এই দেখো না। জামা তুলে পিঠ দেখালো। লাইন থেকে সেই যে ছিটকে গেলুম, আর ঢুকতে পারলুম না। এখন ভাবছি মায়ের কাছে জঙ্গলে চলে যাব, সেখানে হাতিটা গন্ডারটা তো খেতে পাবো। তুমি এখন কি করবে? কুম্ভকর্ণ, আমিও দেশে ফিরে যাব। শুনলুম আমার ছোট ভাইটা এখানে এসে রামের সঙ্গে ভিড়েছে। নিশ্চয়ই আমার খবর এতক্ষণে রামকে দিয়েছে। ধরার জন্য পুলিশ নিশ্চয়ই আমাকে খুঁজে বেড়াচ্ছে। দেখো বাপু, জেল খাটা আমার পোষাবে না। শুনেছি ওখানে শান্তিতে ঘুমোনো যায় না। আমি বরং সুগ্রীবের সৈন্যদের সঙ্গে ভিড়ে সেতু দিয়ে কুচকাওয়াজ করে লঙ্কায় ফিরে যাই। নেপথ্যে ড্রামের ও বিউগালের আওয়াজ। মার্চ করে জনা দশেক বানর সেনা ঢুকে জয় জয় শ্রীরাম বলতে বলতে অপর প্রান্তের উইংয়ের দিকে এগোলো। কুম্ভকর্ণ শেষ সেনাটির পিছনে টুক করে ফিরে গেল। ঘটোৎকচ, তাহলে আর আমি বা এখানে থেকে কি করব, যাই। স্টেজের আলো কমে গেল। বিপরীত দিক থেকে পূজারীর বেশে মেঘনাদের প্রবেশ। স্টেজের মাঝখানে পুজো দেওয়ার ভঙ্গিতে বসে জোর হাতে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করতে লাগলো।
চুপিসারে বিভীষণ ঢুকে হাতছানি দিয়ে লক্ষণকে ডাকল। জিন্সের ট্রাউজার আর জ্যাকেট, মাথায় সবুজ কান্ট্রি ক্যাপ পরা লক্ষণ গুড়ি মেরে ঢুকল। উইংয়ের আড়ালে সরে গেল বিভীষণ। মেঘনাদ, কে কে ঢুকলো এই নিকুম্বিলা যজ্ঞাগারে? ও বিভা বসু, আপনি? কি সৌভাগ্য আমার! কিন্তু কি কারণে? কহ তেজস্বী আইলা রক্ষকুলরিপু নর লক্ষণের রূপে প্রসাদিতে এ অধীনে। লক্ষণ দুপা ফাঁক করে কোমরে হাত রেখে, নহি বিভা বসু, আমি, দেখো নিরখিয়া। স্টেজের আলো উজ্জ্বল হয়ে উঠল। রাবণী, লক্ষণ নাম, জন্ম রঘুকুলে। সংহারিতে বীরসিংহ, তোমার সংগ্রামে আগমন হেথা মম, দেহ রণমোরে অবিলম্বে। মেঘনাদ, সত্যি যদি তুমি রামানুজ, তাহলে কোন কায়দায় এখানে ঢুকলে? চারিদিকে এত পাহারা, মাছি পর্যন্ত গলার সাধ্য নেই। লক্ষণ কোমর থেকে পাউরুটি কাটার ছুরি বের করে, কি করে ঢুকলুম? বিভীষণ, কোথায় গেলে বিভীষণ? প্রবেশ করল বিভীষণ। এই যে তোমার কাকাই আমাকে রাস্তা চিনিয়ে এনেছে। মেঘনাদ বিষাদ ভরে, এতক্ষণে জানলুম কি করে লক্ষণ ঢুকলো রক্ষপুরে। হায় কাকা, কাজটা কি উচিত হয়েছে? তোমার মা, দাদা, ভাইপো কারা সেটা কি ভুলে গেলে? নিজের বাড়ির রাস্তা চোরকে দেখালে, ছোট লোককে রাজবাড়িতে আনলে। বিভীষণ, কি করব বলো? আমি রাঘবের চাকর, তার বিপক্ষে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। মেঘনাদ, কাকা, তোমার কথা শুনে মরে যেতে ইচ্ছে করছে। রাঘবের দাস তুমি? কেমনে ও মুখে আনিলে এ কথা? স্থাপিলা বিধুরে বিধি স্থানুন ললাটে, পড়ি কি ভূতলে শশী, যান গড়াগড়ি ধুলায়? কোন মহাকুলে তোমার জন্ম সেটা কি ভুলে গেছ? এই লক্ষণটা কি নিজ দেখো, আমার কাছে অস্ত্র নেই, আর বলছে কি না যুদ্ধ করো। এটা কি মহারথী প্রথা? লক্ষণ, ওসব বড় বড় প্রথার কথা রাখো। আজ তোকে বাগে পেয়েছি, আর ছাড়াছাড়ি নয়। তোকে শেষ করে এখান থেকে যাব। ছুরি তুলে এগিয়ে এলো। মেঘনাদ লাফ দিয়ে উঠে লক্ষণের হাতে লাথি মারতেই ছুরি পড়ে গেল। বিভীষণ কুড়িয়ে নিয়ে তুলে দিল লক্ষণের হাতে। মেঘনাদ ছুটে স্টেজ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, দাঁড়া, অস্ত্র আনি, তারপর দেখি তুই কত বড় বীর। লক্ষণ দ্রুত ছুরি মারল প্রস্থানরত মেঘনাদের পিঠে। মেঘনাদ আর্তস্বরে, বীর কুলগ্লানি, সুমিত্রা নন্দন তুই, শত ধিক তোরে। রাবণ নন্দন আমি, না ডরি সমনে, কিন্তু তোর অস্ত্রাঘাতে মরিনু যে আজি, পা মোর এ চির দুঃখ রহিল যে মনে। বাবা, বাবা, তুমি এর বদলা নিও। টলতে টলতে বেরিয়ে গেল। তাকে অনুসরণ করল বিভীষণ ও লক্ষণ। স্টেজ অন্ধকার। খাকি হাফ প্যান্ট, হাফ শার্ট ও মোজা পরা উদ্ভ্রান্ত রাবণ, মাথায় হেলমেট, তাতে গোল করে সাঁটা 9টি মুখ, দ্রুত অস্থির পায়চারি, ধুতি পাঞ্জাবি পরা দূত তটস্থ হয়ে দাঁড়িয়ে। রাবণ, কহ দূত, কে বধিল চির রণজয়ী ইন্দ্রজিতে আজি রণে, কহ শীঘ্র করি। দূত, ইঁদুরের মতো নিকুম্বিলা যজ্ঞাগারে ঢুকে সৌমিত্রী কেশরী অন্যায় যুদ্ধে বধ করেছে। বীরশ্রেষ্ঠ রাবণ এখন শোক ভুলে যে আপনার ছেলেকে মেরেছে তাকে সংহার করুন। রাবণ চিৎকার করে, এ কনকপুরে ধনুধর আছে যত, সাজ শীঘ্র করি চতুরঙ্গে, রণরঙ্গে ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা যদি পারিরে ভুলিতে। দুধসহ প্রস্থান। সঙ্গে সঙ্গে বেজে উঠল বিউগল, ড্রাম, ঢোল, ঝাঁঝর এবং কোলাহল হুঙ্কার। সপার্ষদ সুগ্রীব সহ রাম ও লক্ষণের প্রবেশ। রাম সভয়, সুগ্রীব, মনে হচ্ছে প্রলয় উপস্থিত, মাটি যেন কাঁপছে, টাইফুন যেন ধেয়ে আসছে, আমার ভীষণ ভয় করছে। রাখো গো রাঘবে, আজই এ ঘোর বিপদে। সুগ্রীবকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল।
বন্ধু বান্ধবহীন বনবাসী আমি ভাগ্য দোষে। তোমরা হে রামের ভরসা, কুলমান প্রাণ মোর রাখো হে উদ্ধারী। রঘু বন্ধু স্নেহপণে কিনিয়াছ রামে তোমরা। সুগ্রীব, কিচ্ছু ভয় পাবেন না, দয়া করে কাঁদবেন না, এখন কান্নাকাটি করার সময় নয়। লক্ষণ যে কেন ওইভাবে মেঘনাথকে খুন করলো এখন ঠেলা বুঝুন। রাবণ এখন খ্যাপা ষাঁড়, আমাদের গুতিয়ে শেষ করে দেবে। ওর টার্গেট এখন লক্ষণ। জাম্বুবান, আমি বলি কি, লক্ষণ এখন লুকিয়ে পড়ুক, আমি ওকে আমার পুকুর পাড়ের কচু বনে নিয়ে যাই, রাবণ খুঁজে পাবে না। আসুন লক্ষণ। লক্ষণকে নিয়ে প্রস্থান। অঙ্গদ, লক্ষণ কি সাঁতার জানে? পুকুর পাড়টা ঢালু আর মাটিটা পিছল, গড়িয়ে পড়লে একেবারে জলে। ওকে বারণ করে আসি, ঢালের দিকে যেন না যায়। ট্রাইসাইকেল চেপে রাবণের প্রবেশ। গলায় দড়ি দিয়ে একটা লোহার নল পিঠে বন্দুকের মতো আড়াআড়ি করে ঝোলানো, নলের মাথায় ঢোকানো একটা টর্চ। রাবণের কোমরে ঝুলছে চেলা কাঠ, ভিতরে হাঁড়ি চাপা কালি পটকা ফাটার শব্দ। রাবণ, কোথায় কোথায় লক্ষণ? আজ ব্যাটার ছাল ছাড়িয়ে রোস্ট করে খাবো। হনুমানকে দেখে, এই হনু! কোমর থেকে চেলা কাঠ খুলে হনুমানের পিছনে দুঘা কষিয়ে, ভাগ ভাগ। গলা ধাক্কা, হনুমান পড়ে গেল এবং হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেল। সুগ্রীব হাত জোর করে, আমার হাঁটুতে বাত, দৌড়তে পারবো না, আস্তে হেঁটে যাচ্ছি। খোঁড়াতে খোঁড়াতে প্রস্থান। রাবণ, এই যে রামচন্দর, দেবতাদের পুষ্যিপুত্র, পাবলিসিটি পেয়ে পেয়ে মহাবীর হয়েছ। না চাহি তোমারে হে বৈদেহীনাথ। এ ভবমণ্ডলে আর একদিন তুমি জীব নিরাপদে। কোথা সে অনুজ তব, কপট সমরি পামর? রাম, লক্ষণ পুকুর পাড়ে কচু বনে, যদি বলো তো ডেকে আনছি। রাবণ, 1 মিনিট সময় দিচ্ছি, ডেকে আনো। রামের দৌড়ে প্রস্থান। রাবণ পিঠ থেকে নলটি খুলে পরীক্ষা করে সাইকেলে ঠেস দিয়ে রাখল, পায়চারি শুরু করলো। উইংয়ের কাছে লক্ষণকে দেখা গেল। রাবণ, এতক্ষণে রে লক্ষণ, এ রণক্ষেত্রে নরাধম তোকে পেলুম। কুক্ষণে সাগর পার হলি, পশিরি রাক্ষসালয়ে চোর বেশ ধরি, চুরি করলি জগতের অমূল্য রাক্ষস রত্ন। লক্ষণ, আমি ক্ষত্রিয়ের ছেলে, রাক্ষসকে ভয় পাই না, এটা জেনে রেখো। রাবণ, বটে, তোর লম্বা চওড়া কথা বলা এবার ঘুচোচ্ছি। স্টেজের আলো বিদ্যুৎ চমকের মতো দপদপ করতে লাগলো। দেখা গেল পিঠের নলটা রকেট লঞ্চারের মতো রাবণ কাঁধে রাখল। রাবণ, লক্ষণ, আজই নাহি রক্ষা মোর হাতে। নলের মাথায় ঢোকানো টর্চের বোতাম টিপল। তীব্র আলো অন্ধকার মঞ্চ ভেদ করে লক্ষণের বুকে পড়ল। এবার চকলেট বোমা ফাটার শব্দ, ঝাঁঝর ঢোল ড্রাম বেজে উঠল। আর্তনাদ করে লক্ষণ মঞ্চের ওপর পড়ে গেল। অট্টহাসি হেসে রাবণ ঝুঁকে লক্ষণকে দেখে সাইকেলে উঠে উইং দিয়ে বেরিয়ে গেল। আলো জ্বলে উঠল। ছুটতে ছুটতে মঞ্চে এলো রাম, সুগ্রীব, বিভীষণ এবং অন্যান্যরা। লক্ষণের বুকে আছড়ে পড়ল রাম। রাম, ভাইরে লক্ষণ, হাজিয়ে রক্ষপুরে ওরই মাঝে আমি বিপদ সলিলে মগ্ন, রাখিবে আজিকে, কহ আমারে, কার কাছে আমাকে রেখে গেলি ভাই, এইসব ভীতু কলা খাওয়া বানরদের হাতে? কপাল চাপড়াতে লাগল। সুগ্রীব লক্ষণের নাড়ি টিপে বুকে কান পেতে, সুমিত্রানন্দন মনে হচ্ছে এখনো পুরো পটল তোলেননি, কলজেটা ধুক ধুক করছে। হনুমান, দৌড়ে ডাক্তার ডেকে আন। হনুমান, এত রাত্রিরে ডাক্তার আসবে ভেবেছেন? 3 কাঁদি কলা দিলেও আসবে না, তাতে রুগী মরে তো মরুক। সুগ্রীব, কোবরেজ মশাই শুশান গেলেন কোথা? দেখতে পেয়ে, এই যে কোবরেজ, দেখুন তো লক্ষণকে বাঁচিয়ে তোলা যায় কিনা। সুসেন,
লক্ষণের পেট চিপে চোখের পাতা টেনে চুল ধরে নাড়া দিয়ে হাতের আঙুল মোটকে নাকের তলায় হাত রেখে, প্রভু না হও কাতর, বাঁচিবে না অবশ্য লক্ষণ ধনুর্ধর। হস্তপদে রক্ত আছে প্রসন্ন বদন, নাসিকায় শ্বাস বহে প্রফুল্ল লোচন, হেনজনে নাহি মরে সবাকার জ্ঞানে, আনিবারে ওষুধ পাঠাও হনুমানে। রাম, এখন আমার মাথা ঠিক নেই, আপনি বলে দিন কোথা থেকে কি ওষুধপত্র আনতে হবে। এই হনুমান, কবরেজ মশাই যা আনতে বললেন নিয়ে এসো। সুসেন, শুনো পবননন্দন, ঔষধ আনিতে যাও হে গন্ধমাদন। গিরিগন্ধমাদন সে সর্বলোকে জানি, তাহাতে ঔষধ আছে বিশল্যকরণী। হনুমান, কবরেজি ওষুধ মানে গাছপালা শেকড় গুঁড়ো? ওসব চেনা আমার কম্য নয়। অ্যালোপ্যাথি হলে সোজা ট্যাবলেট ক্যাপসুল কেনো আর খাও, নয়তো প্যাট করে ইঞ্জেকশন ফোটাও। জাম্বুবান, কবরেজ মশাই, এ মুখটাকে বরং ফর্দ করে লিখে দিন, নয়তো সব গুবলেট করে ফেলবে। সুসেন, তাই লিখে দিচ্ছি, চটাপট, জলদি যাবি আর আসবি। রাত্রি মধ্যে ঔষধ বাঁচাবো সহজে, রজনী প্রভাতে প্রাণ যাবে সূর্য তেজে। আয় আমার সঙ্গে, ব্যবস্থা লেখার প্যাডটা বাড়িতে রয়ে গেছে। সুসেন ও হনুমানের প্রস্থান। স্টেজের আলো ক্ষীণ হতে হতে অন্ধকার। উইংয়ের বাইরে দ্রুত তৎপরতা। ব্রততী হাতঘড়িটা তুলে কলাবতীকে দেখিয়ে বলল, আর 5 মিনিট 1 ঘন্টা হতে। লাইলনের দড়িতে দাড়িপাল্লার মতো ঝুলছে একটা পিড়ে, তার উপর তোলার চেষ্টা হচ্ছে হনুমানকে। ধূপছায়া ও জয়দেব কোনো ক্রমে পাজাকোলা করে রুক্মিণীকে তুলে পিড়েতে বসালো। হাতে তুলে দিল ছোট্ট একটা ধামা, তাতে লাউডগা, কলমি আর পুঁইশাক, নিম পাতা ও কচুর পাতায় ভরা। মজা পেয়ে মিটমিট করে হাসছে রুক্মিণী। কলাবতী ধমক দিয়ে বলল, হাসবি না একদম, ধামাটা এইভাবে মাথায় ধরে স্টেজে নামবি, নেবে বলবি, অন্ধকারে আপনার প্রেসক্রিপশনটা পড়তে পারিনি, হাতের লেখাটাও বিচ্ছিরি, গন্ধমাদনের মাথাটাই ভেঙে নিয়ে চলে এলুম, তা এবার যা খোঁজার খুঁজে নিন। পারবি বলতে? হনুমান মাথা হেলিয়ে দিল। জয়দেব দড়ি ধরল টানার জন্য। টর্চটা হাতে নিয়ে চাপা স্বরে কলাবতী বলল, গো হনু। মঞ্চ অন্ধকার। রোমাঞ্চিত হয়ে দর্শকরা টর্চের আলোয় দেখল ধামা মাথায় হনুমান। ধামা থেকে উপচে বিশল্যকরণের নানান পাতা। ঝুলতে ঝুলতে হনুমান অন্য প্রান্তের উইংয়ের দিকে মন্থর গতিতে এগোচ্ছে। স্টেজের উপর দিক থেকে ঝোলানো কালো কাপড় এবং অন্ধকার থাকায় হনুমান ঝুলছে যে তার থেকে সেটি দেখা যাচ্ছে না। উজ্জ্বল হয়ে রয়েছে টর্চের রশ্মিতে শুধু হনুমান। হাততালিতে ফেটে পড়ল মঞ্চ। রুক্মিণীর মা অরুণা দাঁড়িয়ে উঠে দুহাত তুলে ঝাঁকাতে লাগলো। একদল মেয়ে চিৎকার করে উঠল, জয় হনুমানজি কি জয়, বলো বজরংবলী জিন্দাবাদ। হনুমান পুলকে এক হাতে ধামাটা ধরে অন্য হাতটা তুলে সামান্য নাড়ল দর্শকদের উদ্দেশ্যে। পিঁড়িটা একটু নড়ে উঠল। দড়ির কোথাও রোলারটা আটকে গেছে। জয়দেব টানাটানি করতেই হনুমান দুলে উঠল। অবশেষে জয়দেব মরিয়া হয়ে দড়িটাকে একটা হ্যাঁচকা দিল। হনুমান বসা পিঁড়িটা কাত হয়ে যেতেই রুক্মিণী লাফ দিয়ে পড়ল অন্ধকার স্টেজে। মরাত একটা শব্দ। টর্চের রশ্মি হনুমানকে অনুসরণ করে যাচ্ছিল। দেখা গেল হনুমান ধামা মাথায় একটা গর্ত দিয়ে স্টেজের তলায় চলে যাচ্ছে। কলাবতীর মুখ দিয়ে বেরোলো শুধু একটি শব্দ, সর্বনাশ। জয়দেবের মুখ ফ্যাকাশে। কোনো ক্রমে বলল, কাঠটা পচে গেছিল, তার উপর এত লাফালাফি। কলাবতী দৌড়ে স্টেজের পিছন দিয়ে অপর প্রান্তের উইংয়ের সিঁড়ির কাছে উবু হয়ে ফিসফিস করে ডাকল, রুকু, এই রুকু, এই যে আমি। স্টেজের অন্ধকার তলা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো হনুমান। আমার ল্যাজটা দুমড়ে নিচের দিকে নেমে গেছে, আমি এখন লোকের সামনে যাই কি করে? যেতে হবে না, ধামাটা গর্ত দিয়ে স্টেজে তুলে কবরেজ মশাইকে ডাক। স্টেজের আলো জ্বলে উঠেছে।
দর্শকরা দেখল স্টেজ ফুঁড়ে ধামা ভরা লতা পাতা উঠল, তার নিচে হনুমানের মুন্ডু। হনুমান: ও কোবরেজ মশাই, শুনুন, আপনার জিনিসগুলো খুঁজে পেতে নিন এর মধ্যে থেকে। স্টেজে চিত হয়ে শুয়ে লক্ষণ, তাকে ঘিরে 7-8 জন। সেখান থেকে সুসেন ছুটে এলো, ধামাটা তুলে পাতা ঘেটে দেখল। সুসেন উল্লাসিত কণ্ঠে: যা যা চেয়েছি সব আছে এতে, আর ভয় নেই, লক্ষণ বেঁচে গেল। তখন আরতির হাত থেকে কেড়ে নিয়ে ব্রততী ভোকাট্টা করার মতো পর্দার দড়ি ধরে টানতে টানতে বলল, 3 মিনিট পর্যন্ত গ্রেস দিয়েছি, আর নয়। প্রচণ্ড কোলাহলের এবং হাততালির মধ্যে শেষ হলো নাটক। কুশীলবদের দেখার জন্য দর্শকরা দাবি জানালো। পর্দা সরে যেতে দেখা গেল মঞ্চে কলাবতীর দুধারে মেয়েরা সার দিয়ে দাঁড়িয়ে, কিন্তু হনুমান নেই। হনুমান কোথায়, হনুমান কোথায়? চিৎকার উঠল দর্শকদের থেকে। কলাবতী ডাকল, এই হনুমান, শিগগির আয়। বিরাট একটা লাফ দিয়ে উইং থেকে স্টেজে পড়ল হনুমান। ল্যাচটা নামানো, হাতে একটা মর্তমান কলা, সেটার খোসা ছাড়িয়ে খেতে শুরু করলো। কলাবতী বলল, এই নাটক লেখায় প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করি 2 কবির কাছে, কৃত্তিবাস ওঝা আর মধুসূদন দত্ত। তারপর ওদের বই যিনি পড়তে দিয়েছিলেন সেই রাজশেখর সিংহের কাছে। মিনিট 10 পর রাগে কাঁপতে কাঁপতে মলয়া বলল, কোথায় ডেকোরেটরের সেই লোকটা? মেয়েটার হাড়গোড় যদি ভেঙে যেত। জয়দেব তখন উল্টোডাঙ্গা স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছে। শুনছিলেন মতিনন্দীর লেখা কলাবতীর শক্তিশাল। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবার পরের দিন চলে আসবো অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।